আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আহমেদ। আজকে আপনাদের উদ্দেশ্যে নিয়ে এসেছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ৪র্থ ও পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ও কনভলিউশন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা এই দুটা চ্যাপ্টার খুব অল্প সময়ে এবং গুছিয়ে পড়তে পারি। যেহেতু আমাদের সামনে পরীক্ষা শেষ হচ্ছে, তো আমরা কিভাবে এই পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থেকে ভালোভাবে আলোচনা করতে পারি এবং এই চ্যাপ্টারটা থেকে কি প্রশ্ন আসে পরীক্ষায়, তা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি খুবই ছোট একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে যে টপিক আছে যে বলার মতো, এই চ্যাপ্টারটা আপনারা যদি কমন পড়েন তাহলে এই চ্যাপ্টার থেকে আপনারা সহজেই দুইটা সিঙ্গেল আনসার করতে পারবেন। এই চ্যাপ্টারটা থেকে সবার প্রথমে যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো লাসেথের নীতিতে। লাসেথের নীতিটাও হলো যে সাম্যাবস্থার উপর তাপমাত্রা বা ঘনমাত্রার একটি প্রভাব আছে। তাই এখন আমরা সবার প্রথমে দেখবো যে সাম্যাবস্থার উপর তাপমাত্রার কি প্রভাব থাকে। তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা দেখুন তাপোৎপাদী। যদি বিক্রিয়াটি তাপোৎপাদী হয় তাহলে বিক্রিয়ার তাপমাত্রা বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎমুখী হয়। এখানে দেখুন এই তাপোৎপাদী বিক্রিয়া, এটা হলো একটি তাপোৎপাদী বিক্রিয়া, কারণ এখানে দেখুন এর মানটা মাইনাস আছে, ওটা তাপোৎপাদী বিক্রিয়া। আর এখানে যদি আমরা এই যে উৎপাদের ভিতরে তাপ দিই তাহলে এই তাপটা উৎপাদের তাপ বৃদ্ধি পাবে এবং উৎপাদ থেকে একটা বিক্রিয়ার দিকে চলে আসবে, উৎপাদের পরিমাণ ভেঙে বিক্রিয়ার দিকে চলে আসবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি হ্রাস পাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে। তাপহারী বিক্রিয়া যেহেতু তাপ শোষণ ঘটে, তাহলে উৎপাদে যদি আমরা তাপ দিই তাহলে তাপমাত্রা শোষণ ঘটবে এবং উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। তাই এটা একটি সমানুপাতিক বিক্রিয়াটা সমানুপাতিক হবে। একইভাবে আমরা যদি সাম্যাবস্থার উপর চাপের প্রভাব দেখি, চাপের প্রভাবটা হলো বিক্রিয়ক অপেক্ষা। এটাকে আমি এখানে সরাসরি লিখে দিয়েছি। বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মূল সংখ্যা বেশি থাকলে সেসব ক্ষেত্রে চাপ বৃদ্ধির ফলে উৎপাদন হ্রাস পায়, ফলে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। যেমন বিক্রিয়কে আছে 1 মোল, কিন্তু উৎপাদে আছে পূর্ণ। এখানে যদি আমরা চাপ দিই তাহলে চাপের প্রভাবে এই 2 মোল থেকে ভেঙে এদিকে চলে আসবে, অর্থাৎ উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। এখানে আমরা চাপ দিই, এখানে যেহেতু 2 মোল আছে, এখানে আছে 1 মোল, তো এখানে যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে চাপের প্রভাবে এটা এদিকে চলে আসবে, অর্থাৎ এখানে ভেঙে উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। অপরভাবে যদি আমরা যারা বলছেন যে বিক্রিয়ক উৎপাদনে ক্যালসিয়াম মূল সংখ্যা কম হয়, সেখানে চাপ বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে দেখুন, এখানে উৎপাদের পরিমাণটা আছে বিক্রিয়ক আছে, এখানে উৎপাদের পরিমাণ বিক্রিয়ক আছে এবং আছে এখানে বিক্রিয়ক আছে 4 মোল, কিন্তু উৎপাদে আছে 3 মোল। এখানে যদি আমরা চাপ দিই তাহলে চাপ বৃদ্ধির ফলে এখানে উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে, কিন্তু অন্যদিকে যদি কম থাকে, মানে বিক্রিয়কের উৎপাদের মান কম থাকবে, তাহলে হ্রাস পাবে। বিক্রিয়ক উৎপাদে গ্যাসীয় মূল সংখ্যা সমান হলে চাপের কোনো প্রভাব নেই, চাপ বৃদ্ধি বা হ্রাসের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দেখুন, যদি চাপে এখানে চাপ সমান তাহলে চাপের কোনো প্রভাব থাকবে না। এখানে মূল সংখ্যার সমান, এখানে মূল সংখ্যার সমান, এখানে রয়েছে 2, এখানে 1 এখানে তাই এখানে কোনো চাপের প্রভাব বিক্রিয়ার উপর ঘনমাত্রার কি প্রভাব রয়েছে। কোনো বিক্রিয়াকে যদি আমরা ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে যে সাম্য সিস্টেমটি ডানে বা বামে বিক্রিয়া ধারা ওই যুক্ত উপাদান কিছু হ্রাস করবে, এবং যদি ঘনমাত্রা হ্রাস ঘটে তাহলে সাম্য সিস্টেমটি ডানে বা বামে বিক্রিয়া ধারা হ্রাসকৃত উৎপাদন বৃদ্ধি করবে। এখন এটা বোঝাচ্ছে, ঠিকই বোঝাচ্ছে। এই যে দেখুন, যদি বিক্রিয়কে যদি ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে সেখান থেকে দেখুন হাইড্রোজেনের উৎপাদন হ্রাস পাবে, কিছু হ্রাস পাবে, উপাদানে কিছু হ্রাস পাবে। যদি এখানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে এই দুটোর উপাদানে কিছু হ্রাস পাবে। আবার যদি এখানে ঘনমাত্রা বাড়ানো হয় তাহলে আর কি কিছু ঘনমাত্রা যোগ করা হয়, তাহলে যে এখানে ঘনমাত্রা হ্রাস পাবে। আর এই যে সেলফভাবে যদি ঘনমাত্রা কমাই তাহলে সেখানে ঘনমাত্রা কমালে এখানে এই দুটো উপাদানের বৃদ্ধি ঘটবে এবং এখানে এই দুটো উপাদানের বৃদ্ধি ঘটবে। এরপরে রাসায়নিক পরিবর্তন অর্থাৎ সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো কেসি কেপিএল ম্যাথ। এই কেসি কেপিএল ম্যাথ থেকে বলছে প্রায় প্রশ্ন আসে কেসি কেপিএল ম্যাথ আসলে কি।
কেসি হলো সমমূলায়তম, কেপি হলো এই কেসি জেনারেশন ঘনমাত্রা বোঝাচ্ছে যে সমগ্র ঘনমাত্রা, কেপিটাল হচ্ছে চাপের ক্ষেত্রে। কেসি হলো সমমূলায়তম এবং কেপি হলো সমচাপ ধ্রুবক। এই দুটির ক্ষেত্রে প্রথম বিক্রিয়কের যে বিক্রিয়কগুলো থাকবে তাদের ঘনমাত্রা আর কেপির ক্ষেত্রে ঘনমাত্রা যারা আসলে চাপ হবে বিক্রিয়কের চাপ কে চাপ, এখানে মোট চাপ হবে। চাপ এই চাপ এখানে মোট চাপটা বুঝে নেবেন। এই রিলেটেড অনেকগুলো ম্যাথ বই আছে, এই ম্যাথগুলো আপনারা দেখবেন, ম্যাথগুলো দেখলে আমাদের হয়ে যাবে। এখান থেকে বৈজ্ঞানিক বেশি। চলুন এবার আমরা কিছু কেপিকেসি সম্পর্কিত ম্যাথ দেখে নিই। এটা এখন আমাদের বই আছে কেপিকেসি সম্পর্কিত ম্যাথ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা হলো এই যে এটা, হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুত করুন। এখানে কেপিকেসি ম্যাথগুলো কীভাবে থাকে যে প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা মোলে 0 মোল করে থাকে। তারপরে এই যে দেখুন সমঅবস্থায় 0 মোল বিয়োজিত হয়েছে। যখন সমঅবস্থায় আসে তখন এখান থেকে মোলগুলো বিয়োজিত হয়ে এই যে এখানে চলে আসে, এই যে 2 বিয়োজিত হয়েছে। এই নোটটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা করবেন। এখানে পরীক্ষার ভিতরে এই ম্যাথটাই থাকে। অনেক সময় এখানে বিয়োজন মাত্রাগুলো দেওয়া থাকে, তখন সেই বিয়োজন মাত্রাগুলোর মান আর কি এই আলফার মানটা দেওয়া থাকে। তখন আপনারা এই যে এখানে এর একটা মান দেওয়া থাকবে, আলফার একটা মান দেওয়া থাকবে, বির একটা মান দেওয়া থাকবে, তখন এগুলোকে আপনারা কাউন্ট করে এই যে বের করবেন, কেপিকেসির মান বের করবে। অনেক সময় আবার পরীক্ষায় এরকম সমীকরণ আপনারাও বের করতে বলে, তখন একটা সম্পর্ক কথা বলতে যে কেপিকেসির মধ্যে কী সম্পর্ক রয়েছে একটু দেখাও। যে এখানে দেখুন দেখিয়ে দিয়েছে যে কেপিকেসির মধ্যে কী সম্পর্ক। এই যে দেখুন কেপিকেসির সম্পর্কটা হলো এই যে এটা, 4 alpha square v minus alpha into a minus alpha into b minus alpha। তারপর আরেকটা এই অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট, যে অঙ্কটা এখানে এই অঙ্কটা যদি কোনো অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় ওটা থেকে মানে কেপিকেসি থেকে এই অঙ্কটাকে উত্তর আমি বলবো এটা একবারে 3 স্টার অঙ্ক। অঙ্কটা প্রত্যেকবারে আসে, আপনারা দেখবেন ভালো করে। এই দেখুন এখানে দেওয়া আছে কেপি নির্ণয়ের নিয়ম, ওটা এখানে দেওয়া আছে কেসিটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ম। এই দুটো ম্যাথ আপনারা খুব ভালোভাবে দেখবেন। এই ছিল আমাদের কেসির অঙ্ক, এগুলো ছিল আমাদের কেপিকেসি সম্পর্কিত অঙ্ক। এই অঙ্কগুলো যদি আপনারা ভালোভাবে দেখেন, মানে দুই তিনটা অঙ্ক যাবেন, তবে 3টা অঙ্ক যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনাদের কেপি সম্পর্কে একটা ভালো আইডিয়া চলে আসবে। তারপর আপনারা টেস্ট পেপার থেকে কিছু ম্যাথ সলভ করবেন, তাহলে ভালো হয়ে যাবে। বা বিগত বছরের কোশ্চেন পেপার বা বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল সেগুলো আপনারা চাইলে সলভ করতে পারেন। এরপরে আমাদের থেকে যে ইম্পর্টেন্ট টপিকটা আছে সেটা হলো পিএইচ নির্ণয় ও পিএইচ স্কেল। পিএইচ নির্ণয়টা আমাদের কি, পিএইচ নির্ণয়টা করতে হয় মাইনাস লগ পিএইচের একটি সূত্র আছে, পরে এটি হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা। এখানে হাইড্রোনিয়াম আয়ন বলতে গেলে আপনারা হাইড্রোজেন আয়ন বলছে কোনো আয়ন থাকে, এখানে ঘনমাত্রাটা আমরা নির্ণয় করতে হয়। পিএইচের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট টপিক। পিএইচের অঙ্ক থেকে প্রত্যেকবার কোশ্চেন আসে। পিএইচের অঙ্ক থেকে আমাদের একটা বিক্রিয়া দেওয়া থাকে যে এই বিক্রিয়া থেকে পিএইচের মান নির্ণয় করো, পরে নির্ণয় করে আমাদের বলতে হয় যে এটাকে অম্লীয় মূল্য এবং ধরনটা কি, আসলে প্রকৃতিটা কি, অম্লীয় নাকি ক্ষারীয়। পিএইচ যদি ml 7 থেকে ছোট হয় তাহলে সেটা হবে, যদি 7 থেকে পিএইচের মানটা যদি 7 থেকে ছোট হয় তাহলে সেটা হবে অম্লীয়। 7 থেকে বড় হলে ক্ষারীয়, আর যদি 7-এর সমান হয় তাহলে হবে নিরপেক্ষ পিএইচের মানটা। তাই পিএইচের অঙ্কগুলো আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন। এবং পিএইচের আরেক নিয়ম আছে, যেমন যদি পিওএইচ বের করতে বলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। আবার আমরা যে কোনো একটা মান বের করবো যখন পিওএইচ দেওয়া থাকবে, যদি পিওএইচ দেওয়া থাকে পিএইচ নির্ণয় করতে পারলে তখন এই পিওএইচ এর মানটা বের করে আমরা এটা থেকে মাইনাস করে দিলে পিএইচ বেরিয়ে যাবে। আবার যদি
পিওএইচ দেওয়া থাকে, তখন এই যে পিএইচ এর মানটা এখান থেকে মাইনাস করলেই পিওএইচ বের হয়ে যাবে। এভাবে আমরা মূলত পেজের অঙ্কগুলো করে থাকি। এই পেজের অঙ্কগুলোর জন্য আপনারা বিগত বছরে যে মোট কোশ্চেনগুলো ছিল পেজ নির্ণয়ের, ওগুলো আপনারা দেখতে পারেন, ওগুলো দেখলে আপনার হয়ে যাবে। এছাড়াও বইয়েও কিছু উদাহরণ আছে, বইয়ের উদাহরণগুলো আপনারা দেখতে পারেন হাজারি স্যারের বইয়ে। পিএইচের পর পিএইচ নির্ণয়ের অঙ্কগুলোর পর আপনারা দেখবেন যে বিয়োজন ধ্রুবক ও অ্যাসিড ক্ষারের তীব্রতা, এই টপিকটা থেকে খুব কোশ্চেন আসে, যেহেতু ঘ নাম্বারে এই কোশ্চেনটা খুব বেশি আসে, এখান থেকে একটু দুটো শ্রেণীতে আসবে, তো এখান থেকে কোশ্চেনটা আসে প্রায় আসলো। এই দেখুন, এই যে এটা অ্যাসিডের তীব্রতা, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, তারপরে এখানে হাইড্রোসিন ধনাত্মক আয়নের আকার, তারপর কেন্দ্রীয় পরমাণু জ্বালানি সংখ্যা, কেন্দ্রীয় পরমাণুর আকার, তারপরে প্রকৃতি, যে কোন অ্যাসিডটা কত বেশি শক্তিশালী বা কোন অ্যাসিডের তীব্রতা কত বেশি, এখানে পরীক্ষা প্রশ্ন আসে, খুব বেশি এই প্রশ্ন আসেন, ঘ নম্বরে প্রশ্নটা বেশি আসে। আমরা দেখাচ্ছি, এই দেখুন প্রথমে যে এখানে দেওয়া আছে কে এর মান যত বেশি হবে অ্যাসিডটি তত শক্তিশালী হবে। আর পরে এই যে দ্বিতীয় ক্ষেত্রে হলো বিয়ে ধনাত্মক আয়নের আকার, ধনাত্মক আয়নের আকার এই যে যত বড় হবে অণুর বিয়োজন তত বেশি হবে, অর্থাৎ অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। যত আকারটা যত বড় হবে, মানে ধনাত্মক অ্যানায়নের আকারটা যত বড় হবে, ঋণাত্মক আয়নের আকারটা যত বড় হবে, তত বিয়োজন তত বেশি হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখুন এখানে আছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, আছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা এখান থেকে প্রায় আসে, সেগুলো থেকে কোনটা কি, এটা এমসিকিউ তো অনেক বেশি আসে। দেখুন অক্সিজেন সমূহের, অর্থাৎ অক্সিজেন পরমাণু অ্যাসিড সমূহের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যত বেশি, অ্যাসিডের তীব্রতা তত বেশি। এই দেখুন এখানে কেন্দ্রীয় যে পরমাণুটা আছে, এটা জারণ সংখ্যা মানে ঘিরে করে করতে হয়। এই দেখুন এটা কেন্দ্রীয় জারণ সংখ্যা 6, এটা হলো গিয়ে নাইট্রোজেনের 5, তারপরে সালফারের 4 যা দেওয়া আছে। এখন এটার ভিতরে আরেকটা শর্ত আছে, যদি দুইটার সংখ্যা মানে দুইটা পরমাণু বা দুইটা পরমাণুর কেন্দ্রীয় জারণ সংখ্যা মানে সমান হয়, তাহলে কী হবে, যেটার আকারটা ছোট, সেটা বেশি তীব্র হবে। যেটার ভিতরে কেন্দ্রীয় পরমাণুর আকারটা ছোট, সেটা বেশি তীব্র হবে। এখানে দেখা পারদমনের একটা প্রকৃতি, একটা নিয়ম আছে, দ্রবণের প্রকৃতি, এটা দেবো পরীক্ষার কোশ্চেন আসে, ওগুলো আপনারা দেখে নেবেন ভালোভাবে। তারপরে যে এখানে খারের সূক্ষ্মতা নির্ভরশীলতা, এটা আপনারা দেখবেন, এটা থেকে বেশ কোশ্চেন আসে না, তবু একটু দেখে নেবেন। এখানে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো এই যে বিয়োজন ধ্রুবক নির্ণয়ের কিছু ম্যাথ আছে, যে কেপি একটা সময় অঙ্ক আছে, এইটা একটু দেখে নেবেন। এরপরে সব অঙ্কটা নিজের টাইপ, সেটা হলো বাফার। দেবো এখানে সেইটা দেবো, বাফার দেবো প্রস্তুতি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু একটা কোশ্চেন থাকে, এটা বাফার দেবো। এখানে কিছু দেওয়া আছে, দেখুন কোনগুলো আম্লীয় বাফার, এগুলো দেখবেন, কোনগুলো ক্ষারীয় বাফার, এগুলো দেখবেন। পরীক্ষার মধ্যে পিএইচ নির্ণয় করে পরে দেখিয়ে দিতে হয় যে কোনটা অম্লীয় বাফার, কোনটা ক্ষারীয় বাফার, এগুলো আমাদের বের করতে হয়। এই দেখুন ক্ষারীয় বাফারে কিছু ম্যাথ আছে, এগুলো দেখবেন। ক্ষারীয় বাফার, অম্লীয় বাফার কি কিভাবে কাজ করে, গত বছরের কোশ্চেনগুলো দেখে আমাদের হয়ে যাবে। যে এটা খেলকে প্রশ্ন যে কী যোগে কী হয়, এখানে দুইটা বাফার দেওয়া হচ্ছে, যে অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার ক্রিয়াজোগ, আর এই সেখানে আছে ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। এই দুটো কোশ্চেন অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেন দুটো যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে বাকিগুলো আপনি এমনি পারবেন, কারণ সবগুলো নিয়মে প্রায় সেম। যে কোনোটা তুলতে অধ্যায় এগুলো থেকে বেশিরভাগ কোশ্চেন আসে, আর কি এগুলো থেকে কোশ্চেন আসে, এই টাইপগুলো থেকে সিকিউর জন্য কোশ্চেন আসে। এমসিকিউর জন্য সাজেশন আমি অলরেডি আমার ভিডিওতে দিয়ে রেখেছি, আমার শর্টস ভিডিওগুলো আছে, ওখানে আমি দিয়ে গেছি, ওগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর যে কথাটা আমি বলে নিই, সেটা হলো যে বাফারটা আসলে কি, বাফারটা আসলে হলো এইটা, এখানে একটা এমন একটা দ্রবণ যেখানে যদি আমরা অম্ল বা ক্ষারক যোগ করি, তাহলে সেটার পিএইচের মান কোনো পরিবর্তন হবে না। আমি যদি কোনো বিক্রিয়কের ভিতরে এমন পানি বা H+ বা OH- আয়ন যুক্ত করা হয়, তাহলে সে বিক্রিয়কের কোনো পরিবর্তন হবে না, পিএইচের কোনো পরিবর্তন হবে না। এখন চলুন আমরা দেখে নিই মানে পরবর্তী অধ্যায়, অর্থাৎ কর্মমুখী রাসায়ন। এখন আমরা আলোচনা করবো কর্মমুখী রাসায়নের
থেকে কী রকমের প্রশ্ন কর্মক্রিয়া আসানটা ন্যূনতম 2024 এবং 2025 এসএসসি পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস অনেক কম করে দেওয়া আছে। এখানে মাত্র কিছু টপিক আছে, এই যে দেখুন কিছু টপিক যেমন খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া এবং বিভিন্ন বছরী এবং এই দুটো টপিকে দেওয়া আছে। এটা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া এবং বিভিন্ন বছর এইচএসসি 2024 এবং এইচএসসি 2025 জন্য হিসাবে অনেক ছোট করে দেওয়া হয়েছে। শর্ট সিলেবাস এখানে অনেক ছোট করে দেওয়া আছে যে মাত্র কিছু টপিক আছে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া আর ভিনেগার প্রস্তুতি। আর খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া থেকে আমাদের কিছু কোয়েশ্চেন আসতে পারে এবং কিছু কোয়েশ্চেনের মধ্যে আছে গিয়ে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস, যেগুলোর মধ্যে আছে গিয়ে খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড দ্বারা সংরক্ষণ, তারপরে হলো গিয়ে চিনি দ্বারা খাদ্যবস্তু সংরক্ষণ, আচার তৈরি, সরিষার তেল দ্বারা খাদ্য এগুলো হলো গিয়ে প্রাকৃতিক সংরক্ষণের যে জিনিসগুলো আছে সেগুলো বইয়ের ভিতরে আছেন সুন্দর করে দেওয়া আছে, নলেজের আপনার পড়ে নেবেন। এরপর কিছু রাসায়নিক ফুড প্রিজারভেটিভস আছে, যেগুলো আলাদা 3 প্রকার, আন্তঃসারিকভাবে 3 প্রকার: অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, পরে অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, পরে কিলিং এজেন্ট। এজেন্টাইম এখন এই এজেন্টগুলোর সম্পর্কে কিছু ধারণা আছে, এগুলো বেশি উদাহরণগুলো আপনারা লিখে নেবেন। কিছু নোট করে নিচ্ছি, থাকবেন একটু বলবেন। ওগুলো আমি সবসময় দিয়ে দিয়েছি, ওরা থেকে আনতে আসে আসতে দিতে নিয়েছি আমি এখানে থাকুন, একটু মনে রাখার চেষ্টা করবেন। পরীক্ষা এগুলা কম আসে, তো যদি এসে পড়ে তাহলে এবার দেখলেই হয়ে যাবে। যেগুলো এখানে হিসাবে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো ভিনেগার প্রস্তুতি। কারণ ভিনেগার প্রস্তুতির যে প্রক্রিয়াটা আছে সেটাই আপনার থেকে অনেক বেশি আসে, এটাই পরীক্ষায় বেশি আসে, সবচেয়ে বেশি আসে ভিনেগার প্রস্তুতি। পানি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে চিনি পানির সাথে বিক্রিয়া করে ইনভার্টারের উপস্থিতিতে ইনভার্টার চিনি উৎপন্ন করে, তারপর ইনভার্টার চিনি সাইমেলটেনিয়াসলি উপস্থিতিতে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তারপরে যে ইথানলের সাথে অক্সিজেন, যে অ্যাসিটোব্যাক্টর এক ধরনের ব্যাকটেরিয়া, এর উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। এর উপস্থিতি ছাড়াও এখানে আরেকটা টপিক আছে যে ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল। সে ভিনেগার কীভাবে জীবাণুকে ধ্বংস করে, দেখুন ভিনেগার ভেঙে H+ আয়ন উৎপন্ন হয় এবং H+ আয়ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মৃত ব্যাকটেরিয়া পরিণত করে। যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে অল্প করে অনেক ভালো একটা রেজাল্ট করতে চান তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা চাইলে আমি এখন যে সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে খুব সহজে আপনারা এই দুটো চ্যাপ্টার থেকে পরীক্ষায় 3টা সিকেও জানা করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই সাজেশনটা ভালোভাবে ফলো করবেন এবং নিচে বেশি করে ম্যাথ প্র্যাকটিস করবেন। যেমন কেপিএসসি যে ম্যাথগুলো আছে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, তারপর পিএইচের যে ম্যাথগুলো আছে এগুলো প্র্যাকটিস করবেন, বাফারগুলো একটু প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসিং সব পরীক্ষার আগে এভাবে দেখলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আর যদি আমার আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।